গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিন আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকে সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নামতে নাইমসহ সবাই হা করে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সব কিছু অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখে বুঝতেই পারলো যে ওরা শহরি ডাক্তার। গায়ে সাদা রঙের এপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এসে ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, এদিক থেকে শুরু করেন। নাইম সাই জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হচ্ছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এইটুকুতে হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় বসতে থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যাই। পালক নিজের চেয়ারে বসতে বসতে বলল, না তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানে থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকে রাগিয়ে বানাবি এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকেও দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটি মেরে বলল, পরিচক্রে যেন ভুলভাল চিকিৎসা না করিস, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ে লাইনের ধরে সবাই দাঁড়িয়েছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আশিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখা শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে পড়ছে। হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পনের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গা আশিফকে বসিয়ে দিল। সম্পনের সামনে গিয়ে দাঁড়াতে একগাল হাসলো সম্পন। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পনকে। বলে উঠল, কী অবস্থা, তুমি কি এখানে থাকো? না বাবু, এখানে কি একখানের খাড়ানোর সময় আছে? নাওনিয়া পইরা থাকি, মেলা কাম, পুরো পদ্মাই আমার, বুঝেছেন? সম্পনের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসির অবকলন করে সম্পন। শহরের লোকের হয়ে অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙ ফর্সা, পরনে পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে, যেখানে সম্পন নিতান্ত চুনোপুটি। আয়নার নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরা। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলো যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের দিন নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না, তার উপর সর্বনাশা বন্যা তো সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিল। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকার খানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতে থেকে অনবরত ওর মা পানি ফেলতে হয়রান। সম্পনকে ভাবতে দেখে নাহিম হালকা ধাক্কা দিয়ে বলে, সম্পন কী ভাবছো? সম্পন হেসে বলে, না না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আসে না। সম্পনকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি বলবে। কি কথা? খানিকটা ইতস্তত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরি সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সম্পনের চেহারায় আদার নেমে এলো। হাসি মুখখানা তো ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমারে এইসব জিগাইয়েন না, আমি কইতে পারিম না। কথা শেষ করে সম্পন চলে যেতে নিল। নাইম ওর হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পন বলতে নারাজ। নাইম অনেক জোরাজোরি করতে লাগলো। শেষে সম্পন বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাকে জমিদারের ছোটো মাইয়া, আপনারা পরীগো বাড়িতে গেছেন। পরী বাপে মায়ে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটু। মনোযোগ দিয়ে সম্পন কথাগুলো শুনল। নাইম তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি ওকে কখনো দেখেছো? হাসলো সম্পন, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেটা মানুষে পরীরে দেখে নেই, আমি দেখবো কেন নেই? কারো কাছে শোনোনি পরী কেমন?
হ্যাঁ, বিন্দু কইছিল পরি নাকি মেলা সুন্দর, এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এইটুকু? এইটুকু বলতে এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পূর্ণ দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পায়ে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পনের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পূর্ণ কিছু লুকাচ্ছে, কিন্তু কি হবে, জানতে তো হবেই। তবে সবার আগে পরীকে দেখা প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি উজু করে একসময় নামাজ আদায় করলো জেসমিন ও মালা। মোনাজাত মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হয় গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলো পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতে দেখলো থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি। বড় বড় ভাতের দলা মুখ পুড়ছে আর কাঁচামরিচ কামড়ে কামড়ে বসাচ্ছে। গালে ঠোঁট দুটো লাল হয়ে গেছে, পরি খেয়েই যাচ্ছে। সামনে জ্বলছে হ্যারিকেন, হলুদের আলোয় পরির চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা ভাঁজ করে আর এক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি। গায়ের ওড়নার অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজারো চেষ্টা করে পড়িতে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরির জন্য শাশুড়ির কাছে কথা শুনতে হয়। শাশুড়ি পরির সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজা থেকেই বলে উঠল, এই সাজের বেলা খাইতে বললি যে? মুখে তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। দুপুরে কিছু খাই নাই, তাই খিদে লাগছে। তোরে কতবার কইছি এরকমভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলে, তারপর গপ গপ করে খেতে বলে। আমার ঘর খালি হয়েছে নাকি, হেরা গেছে? মালার গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরি খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তো সোনা আপার রূপা আপার ঘরে থাকতে দেয় নেই। এখন খা জম্মের মতো, পেট না ভরলে আমারই খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসলো। দরজায় দিয়ে উকি দিয়ে মায়ের যাওয়ার নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল। শান্তিমতো বসে খেতেও না পারলে পেট ভরে না পড়ে। নাইমরা ফিরল সন্ধ্যার পর, এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধহয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরি যে মেজাজ, তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়ি ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখিরউদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারে না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিত। এই প্রথা শুধু পরির জন্য নয়, এটা ছিল পরির মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিন সবাই মিলে মালাকে দেখার জন্য আসে। মালাকে দেখে সেদিন সবাই হা হয়ে গিয়েছিল। অন্য অন্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দরের নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিক বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ে দিকে তাকান, একইভাবে আসে ওনার মাথায়। কেননা মালা একটা নয়, 3-3টে পরি জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। যেই মালার জন্য এত কিছু করলো, সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব। সেটাই বুঝতে পারে না পরি। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসায়। এই ভেবে পরীর মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরী কেন, এজন্য সোনালি রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউ। কাজ শেষে আস্তে আস্তে তার 2 বিবি এগিয়ে যায়। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলে মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমোট ভাবটা এতে কাটছেই না। কিন্তু এই সময়টা যেন চারিদিকে ভয় ছড়িয়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়বে, এই জন্য ঘুম আসছে না মালার। পাশে জুম্মান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমাইছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো। চোখটা সবে লেগেছে, অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো
যে কে এমনভাবে চিল্লাচ্ছে, তবে বাইরে এসে বুঝতে পারলো ওটা কুসুমের গলা। নিচতলা বারান্দা থেকে এদিক ওদিক হেরিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেরা কোথা আছো গো, ঘরে চোর আইছে, বাঁচাও। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন আফতাব বের হয়ে এসেছে। কুসুমের গলার স্বর সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টি কেউ ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসলো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বললেন, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘোমটাটা টেনে এগিয়ে এসে বলে, কি কোষ, কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করবে কেমনে? ব্যাটারে মাইরা ভর্তা বানাইছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে বলল, এই যে উঠেন পড়িয়াপা, এতক্ষণে ব্যাটার বাইন্দে ফেলাইছে। বলে মুখে হাত দিয়ে হাসল কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাবার মালা এগিয়ে গেল উঠোনের কোলে। বড় পেয়ারার গাছের সাথে লোক দুইটার হাত দুটি বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা বেচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মেটো মাটি দিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলো, চোর ধরা শেষ, আর আপনি কইলে এখন আইলেন? যাগ্গো, কাল ওর বিচার করিলেন। আজ রাইতে ভরে এখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরীর দিকে। অনেক কিছু বলতে চেয়েছেন তিনি, কিন্তু রাত বেশি হয় আর কথা বাড়ালেন না। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবাই শুনছিল রুমি, মিষ্টি আর পালক। ওরা এখন ভয় পাচ্ছে, যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ হয়। ভাবতেই গলা শুকিয়ে এসছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কোন চোর ধরছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক। অন্ধকারে ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকারকে ও কাবু করতে হয়। না হলে এই অন্ধকারকে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টি ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো। তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হেরিকেনে আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখা গেল। ওরা ভয় আরও বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বললেন, আপনারা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলে কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারেনি, আর পারবেও না কোনো দিন। আপনারা এখন ঘুমাইতে পারেন, কাল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিনে জন্মেছে, তাই ছেলের নাম রাখা হয়েছে জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি করে। আমি পরীর দেখাশুনো করতাম। পরীর বয়স 5 বছর, কিন্তু পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটাই শক্ত তা কখনো ভাবিনি। আমি যখন ছোট্ট ছিলাম তখন পরী পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম। আম্মা সবসময় বলতো, রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরী সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচাটা গরুটার দিকে সাহস নিয়ে এগিয়ে যেত। গরুটা ছুটতে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরু আর এগোতে পারতো না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে আসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও কখনো সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানো। তারপর একদিন পরীকে সাপে কাটলো। ওর বয়স তখন 7। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামার সময় কী চিৎকারটা তার! তখন তার বয়স ছিল 16। কিন্তু ওইটুকু বয়সে পরী কীভাবে চুপ করে রইল? কী ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গেছি না রে পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তা টানা 1 সপ্তাহ ধরে আমার মনের কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পড়ি। তোর মানে আমরা 2 বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে, এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস, আমি তা বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কি না, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ি। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিন বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছে করবে, ইস, তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে তুই চিনে ফেলছিস, কিন্তু দেখেছিস কি না জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলো, সে রাখাল ছিল না। সে শুধু আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায়
বাঁশি কেটে যায় বেলা, কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতো না, পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগে কোনো একদিকে শব্দে সেদিকে সে তাকালো। এখন অনেক রাত শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো পুরুষ মানুষের আগমন ঘটেছে। এই বিষয়ে পরী সচেতন। ভেতরে কোনো মানব আসামাত্র পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারকিনে আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো। পালঙ্কের পেছন থেকে মোটা লাঠি বের করলো। এই লাঠি দিয়ে ছেলেবেলায় সে চর্চা করতো, এখনও করে। বলতে গেলে লাঠি চালায় খুব পারদর্শী পরী। সময় পেলে লাঠালাঠি শুরু করে দেয়। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারে চুরি করছে। পরী তাই হাতে লাঠি বেরিয়ে পড়ল। প্রথমে গেল রান্নাঘরে, সেখানে গিয়ে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোনায় পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটি কেমন যেন তড়িঘড়ি হয়ে গেল। বৃষ্টিতে ভিজে গেল যেন শীত লাগছে না পরীর। শরীর আবারও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতে সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছে এবং পরী চোরকে ধরে ফেলেছে, আর আজকে চোরের বিচার হবে, এই গুঞ্জন কেউ ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলার চরে সোজা জমিদার হাজির হলো। সবার আগ্রহ চোর বিচার দেখার। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমোতে না পারে মাথা ব্যথা হচ্ছে পালকের। মিষ্টি আর রুমির একই অবস্থা। বাইরের লোকজনের আওয়াজ পেতে ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে, তাই ওরা ঘর ছেড়ে বেরোলো। একটু আগেই মুখোমুখি হলো আবিরজানের। তিনি বললেন, কই যাও তোমরা বিচার দেখতে? রুমি মাথা নাড়ি হ্যাঁ বলতে তিনি বাজখাই গলে বললেন, ব্যাডাগো সামনে যাও, তোমার মাথায় কাপড় কই? মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। কোনো রকমে তিনজনে মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হলো। বাইরে এসে দেখলো অনেক মানুষ, সেখানে একজন মহিলা আর একজন পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যে আফতাবউদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরউদ্দিন। এছাড়া কয়েকজন মুরব্বিও আছেন। চোরকে টেনে আনলো দুজনে। গামছাটা সরিয়ে মুখ দেখাতে সবাই অবাক। এ তো উত্তর পাড়ার কানাই, ওর এত বড় সাহস হলো কীভাবে? আফতাবউদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞাসা করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টি ভেজায় এখনও জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। এর মধ্যে আখির বলে উঠল, যাই হোক, চুরি করছে যখন শাস্তি পেতে হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করছে তা অন্যায়। এতে জমিদার বাড়িকে অপমান করছে সে, তাই ওর কঠিন সাজা থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝেন বলে সবাই দিকে দৃষ্টি মিলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে আসলো। ওর পিছু পিছু মিষ্টি, রুমিও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমদের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়ে প্রশ্ন ছড়িয়ে দিল, তোরা এখানে? বাইরে কি হচ্ছে জানিস? নাইম জুতার ফিতে পাচ্ছিল। পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবারও বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়ছে, তাই আর বেরোয়নি। ভেবেছি একসাথে রেডি হয়ে বেরোবো। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, চোরটা কে ধরেছে জানিস? পরী। পরীর নামটা শুনতে চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরী ধরেছে? সর গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরী। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে বলল, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখরের কলার সারিয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেল। সবাই বিচার গিয়ে উপস্থিত। পরী এখনও ঘুমাচ্ছে। রাতে ভেজার দরুন ওর গায়ে জ্বর নেমেছে। তাই তো ভোরের স্নিগ্ধ রশ্মি অক্ষি পলপে পড়তে কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারলাম না পরী। কুসুম আর জুম্মানের হন্তদন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকলো। ডেকে তুললো পরীকে। প্রথমে বিরক্ত হলে পরে জুম্মানের কথায় অবাক চাহিনিতে তাকালো পরী। জুম্মান বলছে, পরী আপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটে ফেলাবে, চুরির সাজা নাকি এইটা হয়। পরে ঘুম ঘুমিয়ে পুরোপুরি ছুটে গেছে। এক টানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়ালো। নিকাবটা আটকে দিল। চোখ দুটো খোলা রাখলো না, পাতলা কাপড়ে ঢেকে দিয়ে রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হতে যেই না বৈঠক ঘর পেরোতে যাবে তখনই বাদ সাধল মালা। মেয়ের হাত টেনে দিল, কই যাইস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবে আব্বাই। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দেয়, হ্যাঁ। পরি জোর গলে বলল, আব্বা অন্যায় করতেছে আম্মা, আমারে যাইতে হবে, আমারে হাত ছাড়েন। পরির কথায় হাতটা আরও শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস? মানে আছে আম্মা,
আপনারে কথা দিচ্ছি আর আমার এই মুখ কোনো পুরুষে দেখামু না। তোর লাইগা বোরকা পরছি, অহন হাত ছাড়েন। কিন্তু মালা ছাড়লো না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দিবে না কিছুতেই। জোড়াজুড়ির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরীরে যাইতে দেন আপা, কিচ্ছু হইবে না, একটা মানুষের প্রাণ বাঁচাবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে, তারপর ছুটতে গেল বিচার সবাই। এদিক ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বিদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বলল, তুমি এখানে ঘরে যাও। পরী অন্তত নমনীয় কণ্ঠে বলল, এখানে অন্যায় হইতেছে আব্বা, আর যেখানে অন্যায় হয় সেখানে আমি থাকি, তা তো আপনি জানেন। আফতাব উত্তর দিলেন না, তবে আখের বলল, কি অন্যায় পড়ি? তুই জানোস না কানাই চুরি করেছে? এই বিচার কি ঠিক হবে? তুই ঘরে যা। ঘৃণার দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পড়ি, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হয়েছে তো আপনাকেও কারণে। একবার ভাইবে দেখেন, বন্যার সব ভাইসে গেছে কাকার, অন পোলা পান লইয়া কেমনে থাকবে কাকা? আপনারা যদি সাহায্য করতেন তাহলে তো চুরি করতে হইতো না। পরী কথায় চুপ হয়ে রইল আফতাব সহ মুরব্বীরা। কথাটা পরী নিজেই বলেছে, এই অন্যায় তো কারো কাজ নেই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরী আবারও বলতে গেল, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে। ক্ষুধার যারা বড় জ্বালা, তা একটু বোঝেন? কানাই কাকার হাত না কাইটা তারা একটা কাম নেন, ওই হাত দিয়া খাইতে খাইবে উনি। ওনার হাত কাটলে বউ পোলাপানগো কী হইব? হেড তো মরবো, তার সাথে পোলাপানও মরবো। কাকা চুরি কইরে অপরাধ করছে, তার সাজা যে রাতভর পাইছেন, অহন তার হাত কাইতে আপনারা অন্যায় করেন না। এমন তো হইতে পারে কাকার হাত দুইটা আপনাকেও একদিন কাজে লাগবো। কথাটা বলে পরি পা বাড়ায় অন্দরমহলে। তবে এতটুকু সময় বলা কথাগুলি সবাই শুনে চুপ হয়ে যায়। আফতাব কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি বলে উঠলেন, পরি তো হক কথা কইছেন, কানাইয়ের বউ পোলাপান গো, কথা তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব? কানাইরে কী করবা? আফতাব মাথা নিচু করে, আপনারা যা ভালো বুঝেন তাই করুন, কথা তো সব পরই বলে দিয়েছে। তারপর সিদ্ধান্ত না হয় কানাইকে কাজ দেওয়া হলো সম্পনের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তাই তো জমিদার বাড়িতে এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শুনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞতা হলো, মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইম চোখ দুটি খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটের মধুর বাণী শুনছিল, গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধকর করছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম, আশা করছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার আলোয় আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, উহ, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদার বাগানের বাড়িতে গেল। সেখানে অনেকেই উপস্থিত ছিল, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলো। এর মধ্যে আরেকটা নৌকা এসে ভিড় পড়ল। সেখান থেকে কয়েকশো লোক বেরিয়ে এলো। তারা চারিদিক থেকে বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে নাইম কিঞ্চিত হেসে এগিয়ে গেলেন। লোকটা সবিনয়ে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলেন। বিপরীত দিকে থেকে নাইমও হাত বাড়িয়ে দিলেন এবং বলল, সেদিনে আপনার নামটা জানা হয়নি, নিজেরাও বলা হয়নি, ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আপনি নাহিম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হেসে জবাব দিল, সাহেব। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। শুধুই সাহেব? লোকটা আবারও হাসলো অদ্ভুতভাবে, তাকিয়ে থেকে বলে উঠল, শেহরান শায়ের। আশা করি বুঝতে পেরেছেন। পড়ি যান গল্পের দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কন্টিনিউ পর্বগুলো চলবে, এটা একটা বড় উপন্যাস।